বিচিত্রা দিশা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি সুরেন্দ্রনাথ ঠাকুরের জীবনী আপনাদের পড়ে শোনাচ্ছি। সুরেন্দ্রনাথ ঠাকুর ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের মধ্যম পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং তার স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবীর পুত্র। সুরেন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1872 সালের 26শে জুলাই। তিনি ছিলেন একজন বিশিষ্ট সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ এবং লেখক। তিনি 1881 সালে সিমলার বিশপ কটন স্কুলে পড়াশোনা শুরু করেন। 1889 সালে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাশ করেন। 1893 সালে তিনি বিএ পরীক্ষাতে উত্তীর্ণ হন। 1895 সালে টেগোর অ্যান্ড কোম্পানি তিনি খোলেন, কিন্তু এই ব্যবসায় তিনি সাফল্য পাননি। তারপরে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকার প্রথম সংখ্যায় হিন্দু বর্ণাশ্রমের পক্ষে ব্রহ্মবান্ধব উপাধ্যায় একটি লেখা প্রকাশ করেছিলেন। তিনি দ্বিতীয় সংখ্যায় এই লেখাটির বিরুদ্ধে প্রবল সমালোচনা করেন। এরপর থেকে তিনি আস্তে আস্তে দেশের কাজে লেগে পড়েন। বঙ্গভঙ্গ রদ আন্দোলনের আগে অবিভক্ত বাংলায় ছোট ছোট গুপ্ত বিপ্লবী সমিতি গঠন হয়েছিল। সেই সমিতির মধ্যে 1901 সালে নিখিল ভারত বৈপ্লবিক সংঘ নামে একটি সমিতি অন্যতম ছিল, এবং এই সমিতির সময় নেতৃত্ব দিয়েছিলেন প্রমথনাথ মিত্র, অরবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাস, কোষাধ্যক্ষ সুরেন্দ্রনাথ ঠাকুর। সেই বছরই জাপানের শিল্পী ও বিপ্লববাদী নেতা কাকুজো ওকাকুরা কলকাতায় আসলে সুরেন্দ্রনাথের সাথে তার পরিচয় ঘটে। ওকাকুরার উৎসাহে ভারতকে পরাধীনতার হাত থেকে মুক্ত করবার জন্য হেমচন্দ্র মল্লিক, ভগিনী নিবেদিতা, সুরেন্দ্রনাথ ঠাকুর নিয়ে একটি সমিতি গঠিত হয়। নিবেদিতা নিজের বাড়িতে ওকাকুরার সঙ্গে সুরেন্দ্রনাথকে আলাপ করিয়ে দিয়েছিলেন। সুরেন্দ্রনাথ ওকাকুরাকে নিজের বাড়িতে যখন তিনি এখানে আসতেন তাকে অতিথি করে বাড়ির মধ্যে রাখতেন। ওকাকুরা এবং নিবেদিতাই সুরেন্দ্রর ভিতরে প্রবলভাবে দেশপ্রেম জাগ্রত করেছিলেন। 1903 সালের 6ই জুলাই সুরেন্দ্রনাথের সাথে বিহারীলাল চক্রবর্তীর পড়শি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অনুচর প্রিয়নাথ সেনের মেয়ে সংজ্ঞা দেবীর সাথে তার বিবাহ হয়। এই বিবাহ উপলক্ষে রবি ঠাকুর তাকে উপহার দিয়েছিলেন দুটি গান। একটি হলো যে তরণীখানি ভাসালে দুজনে, এবং আরেকটি দুজনে যেথায় মিলিছে সেথায়। সুরেন্দ্রনাথ দেশ সেবার সঙ্গে দেশবাসীর সেবাকেও বরাবর প্রাধান্য দিয়ে এসেছেন। সংজ্ঞা দেবীর স্মৃতিচারণ থেকে জানতে পারি, সুরেন্দ্রনাথ তার স্ত্রীকে পর্যন্ত বলেননি যে দেশের সশস্ত্র বিপ্লবীদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ আছে। তিনি বিপ্লবীদের নীরবে অর্থদান করতেন। সুরেন্দ্রনাথের বাবা সত্যেন্দ্রনাথ মেয়েদের শিক্ষা এবং স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। তিনি যখন বিলিতে ছিলেন তখন তিনি স্বপ্ন দেখতেন জোড়াসাঁকোর বাড়ির অন্দরমহলের সমস্ত প্রথা ভেঙে দিয়ে পর্দা প্রথা তুলে দিয়েছেন, এবং জ্ঞানদানন্দিনী দেবী তার স্বামীর উৎসাহে ফরাসি অরিয়েন্টাল পোশাকে সজ্জিত হয়ে ঘেরাটোপ পালকি করে জাহাজে উঠে পাড়ি দিয়েছিলেন বিলেতে। সুরেন্দ্রনাথও তার বাবা মায়ের মতো এরকম স্বাধীনতায় যথেষ্ট বিশ্বাসী ছিলেন। সংজ্ঞা দেবীর স্মৃতিকথা থেকে জানতে পারি, তাদের ছোট মেয়ে জয়শ্রী যখন নিজেই নিজের পাত্র নির্বাচন করেন তখন পরিবারের থেকে কোনো রকমই তাকে বাধা দেওয়া হয়নি। পরিবারের অনেকেই এই বিয়েতে বাধা দিয়েছিলেন, কিন্তু সুরেন্দ্রনাথ তখন বলেছিলেন, আমরা সকলেই উচ্চকণ্ঠে প্রচার করি যে দেশমাতা এক, আমরা সকলেই তার সন্তান। তখন মেয়ে অন্য জাতে বিয়ে করবার ইচ্ছে প্রকাশ করলে কোন মুখে আপত্তি করব? প্রসঙ্গত জানা যায় জয়শ্রীর বিয়ে হয়েছিল রবীন্দ্র সুরিত বিহারীলাল গুপ্তের কন্যা স্নেহলতা ও গুরুপ্রসাদ সেনের পুত্র কুলপ্রসাদের সঙ্গে, এবং রবীন্দ্রনাথ নিজে সেই বিয়েতে উপস্থিত থেকে পৌরোহিত্য করেছিলেন। সুরেন্দ্রনাথের মধ্যে শিল্প সাহিত্যে যথেষ্ট আগ্রহ ছিল। রবি ঠাকুর তাকে বারবার চিঠি লিখে জানিয়েছিলেন
যে এই চিঠিতে ইংরেজিতে তর্জমা করিস তো ভালো হয়, এমন কথাও লিখেছিলেন। রবীন্দ্রনাথের বহু লেখা তিনি ইংরাজিতে অনুবাদ করে দিয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল জীবনস্মৃতি, চোখের বালি, ঘরে বাইরে। রথীন্দ্রনাথের পিতৃস্মৃতি থেকে আমরা জানতে পারি কালীপ্রসন্ন সিংহের মহাভারত ইংরাজিতে অনুবাদের করার কথা রবি ঠাকুর সুরেন্দ্রনাথকে বলে করিয়েছিলেন, এবং শিলাইদহে গেলে সুরেন্দ্রনাথ সেই অনুবাদের পাণ্ডুলিপি সঙ্গে করে নিয়ে সকলকে নিজে পড়ে শোনাতেন। বিজ্ঞান বিষয়ে তিনি অনেক প্রবন্ধ লিখেছেন, সাধনা পত্রিকার প্রথম সংখ্যা থেকে। যখন রবি ঠাকুর 17 বছর বয়সে প্রথমবার ইংল্যান্ডে গিয়েছিলেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের খেলার সাথী ছিল সুরেন্দ্র এবং ইন্দিরা। তখন তারা ছোট ছিল। এই দুই শিশুকে নিয়ে রবি ঠাকুর ইংল্যান্ডে গিয়েছিলেন এবং কবি তাদের নিয়ে নানা রকম মজার মজার ছড়া লিখতেন, গান লিখতেন, হিন্দি বাংলা মিশিয়ে। নাসিক হইতে খুড়ার পত্র এমন একটি ছড়া, কলকাতা মে চলা গয় রে সুরেন বাবু মেরা, সুরেন বাবু আসল বাবু, সকল বাবু কো সেরা, গাড়ি চড়কে লাঠিম পড়কে তুম তো যাতা স্কুল, তে নাকি চিমটি খাকে হামারা বহুত মুশকিল। রবি ঠাকুর এও জীবনস্মৃতিতে লিখে গেছেন যে সুরেন্দ্রনাথ তাকে দেবনাগরী হরপে চিঠি লিখতেন মাঝে মাঝে। তব চিঠি প্রাপ্য সন্তোষং প্রাপ্যমি, তবে পেটম্য পীড়নং ন ভক্ষয়সি শ্রুত্তা বরং কষ্টং প্রাপ্নোমি। এই ধরনের মজার খেলার মধ্যে দিয়ে তারা অনেক কাল একসাথে কাটিয়েছিলেন। তিনি জীবনস্মৃতিতে এও লিখেছিলেন, শিশুদের কাছে হৃদয়কে দান করিবার অবকাশ সেই আমার জীবনে প্রথম ঘটিয়াছিল। দানের আয়োজন তাই এমন বিচিত্রভাবে পূর্ণ হইয়া প্রথম প্রকাশ পাইয়াছিল। রবীন্দ্রনাথ বিসর্জন লেখার পর উৎসর্গপত্রে সুরেন্দ্রনাথকে উদ্দেশ্য করে একটি কবিতা লিখেছিলেন, শ্রীমান সুরেন্দ্রনাথ ঠাকুর প্রাণাধিকেষু। তোরি হাতে বাঁধা খাতা, তারই শখানেক পাতা, অক্ষরেতে ফেলিয়াছি ঢেকে, মস্তিষ্ক কোটরবাসী, চিন্তা কীট রাশি রাশি, পদচিহ্ন গেছে যেন রেখে। ইন্দিরা দেবীর স্মৃতিচারণ থেকে জানতে পারি রবীন্দ্রনাথের সঙ্গে তাদের এই ভাই বোনের সম্পর্ক জীবনের শেষ দিন পর্যন্ত বজায় ছিল। বেশ কিছুদিন শান্তিনিকেতনে সুরপুরীতে বসবাস করেছেন সুরেন্দ্রনাথ। তিনি বিশ্বভারতী অঠি পরিষদের আজীবন সদস্য ছিলেন। বিশ্বভারতী কোয়ার্টারলি পত্রিকার সম্পাদনা করেছেন। বিশ্বভারতী কার্য সমিতির নানা ভূমিকায় তাকে বিভিন্ন সময় দেখা গেছে। সুরেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রবি ঠাকুরের এত সুসম্পর্ক থাকা সত্ত্বেও মাঝে মাঝে পূর্ববঙ্গের জমিদারি ভাগের সময় জমি কেনাবেচা নিয়ে রবি ঠাকুর রথীন্দ্রনাথ ও সুরেন্দ্রনাথের উপর একটু অসন্তুষ্ট হয়েছিলেন। তিনি এদের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন প্রমোদ চৌধুরীর কাছে। তিনি প্রমোদ চৌধুরীকে একটি চিঠিতে লিখেছিলেন, ব্যাংক সম্পর্কে আমার মনে উদ্বেগ আছে, ওতে বিদ্যালয়ের টাকা ঢেলেছে। সুরেন কিংবা রথি যদি যখন খুশি ওর থেকে টাকা ড্র করে, তাহলে আমি ওখানে টাকা রাখা কোনো মতেই নিরাপদ মনে করি নে। একটা সময় সুরেন্দ্রনাথ ঠাকুর খুবই আর্থিক সমস্যায় পড়েছিলেন। তিনি তখন কলকাতা সহ নানা জায়গার জমি এবং বাড়ি এক এক করে বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। সুরেন্দ্রনাথ পাটনার অধ্যাপক অম্বিকাচরণ উকিলের সাথে পরামর্শ করে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির একটি ছোট্ট ঘরে গৌরীপুরের ব্রজেন্দ্রকিশোর রায়চৌধুরীকে সঙ্গে নিয়ে হিন্দুস্তান জীবন বীমা সমবায় প্রতিষ্ঠান করেন। তখন বিলেতি জিনিসের বর্জনের সাথে সাথে স্বদেশি দ্রব্যের বন্টন ব্যবস্থায় স্বদেশি সমবায় বীমার প্রয়োজনে এই প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছিল, যেটা পরে কলকাতা পুরসভার প্রধান দপ্তরের কাছে একটি বাড়িতে স্থানান্তরিত করা হয়, যেটা আজ এক্সপ্ল্যানেডের মোড়ে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে।
কিন্তু এই প্রতিষ্ঠানটি করতে তাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছিল এবং অর্থ সাহায্য করতে হয়েছিল। সেই সময় তার এই পরিশ্রমের জন্য তার মা জ্ঞানদানন্দিনী তাকে এটা করতে বাধা দিয়েছিলেন, কিন্তু তিনি সেই বাধা শোনেননি। তিনি তার স্ত্রীকে বলেছিলেন, আমার প্রাণের ইচ্ছে সকল গৃহস্থের বাড়ি ঘর সব হবে। তিনি এও বলতেন, রাস্তার মোড়ে মোড়ে কফিখানায় গাড়োয়ানরা বসে চা খায়, আমার দেখে বড় ইচ্ছে করে ওদের সঙ্গে আমিও চা খাই আর ওদের ঘরের সুখ দুঃখের কথা শুনি। যখন সত্যি সত্যি সেসব দোকানে চা খেতে ঢুকেছেন, তিনি বড় কষ্ট পেয়েছেন, কারণ তিনি ঢুকলেই তারা সবাই চুপ করে যেত। তার সঙ্গে বন্ধুর মতো মিশে চা খেতে তারা পারতেন না। বলেছিলেন, তাই আমি দূর থেকে দাঁড়িয়ে ওদের একটু আনন্দ করতে দেখি। এমন চিন্তার ফলেই হয়তো তিনি শেষ বয়সে লেখা বিশ্বমানবের লক্ষ্মীলাভ বইটি প্রকাশ করেছিলেন। শ্রমজীবী মানুষের উন্নতিতে রুশ বিপ্লবের জয় তাকেও প্রভাবিত করেছিল। রবি ঠাকুর অনেক দিন আগে এই কারণেই সুরেন্দ্র সম্পর্কে ছিন্নপত্রে লিখেছিলেন, পুরুষ মানুষ যতক্ষণ না সর্বসাধারণের মধ্যে আপনাকে প্রতিষ্ঠিত করে ততক্ষণ তার সম্পূর্ণ সার্থকতা নেই। সুরেন্দ্রনাথ ঠাকুর তার নানা কীর্তি প্রতিষ্ঠিত করলেও তিনি কখনো নিজেকে প্রচারের আলোয় সেভাবে তুলে ধরতে পারেননি, কারণ তিনি ছিলেন প্রচার বিমুখ। রবীন্দ্রনাথের স্মৃতিকথা থেকে জানতে পারি, সুরেন্দ্রনাথ খুব ভালো পিয়ানো বাজাতে পারতেন। ব্রাহ্ম সমাজে যখন রবীন্দ্রনাথ গান গাইতে যেতেন, তখন তিনি ইন্দিরা এবং সুরেনকে সঙ্গে করে নিয়ে যেতেন। সুরেন খুব ভালো এস্ট্রাজ বাজাতেন। ব্রাহ্ম সমাজ ও ঠাকুরবাড়ির শিক্ষক কানাইলাল ঢেরির কাছে তিনি প্রথম এস্ট্রাজের তালিম নেন। রবীন্দ্রনাথ যখন পদ্মাবটে যেতেন, প্রায় প্রতি সন্ধ্যায় সেখানে গানের আসর বসাতেন। সেখানেও সুরেন্দ্র থাকতেন এবং তিনি এস্ট্রাজে সঙ্গত করতেন। রথীন্দ্রনাথের স্মৃতিকথা থেকে এও তথ্য মেলে, 1323 বঙ্গাব্দের আশ্বিন কার্তিক সংখ্যা সবুজপত্রে রাগ ও মেলেডি নামে একটি অসাধারণ প্রবন্ধ লিখে সকলের ভূয়সী প্রশংসা পান এই সুরেন্দ্রনাথ। 1940 সালের 3রা মে সুরেন্দ্রনাথ ঠাকুর এই পৃথিবীর মায়া ছেড়ে চিরকালের মতো চলে যান।